বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলকে আবার ইতিহাস কথা বলে এমডি আনিসুর রহমান চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি কিছু আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আলোচনার প্রারম্ভে মহান মুক্তিযুদ্ধ 1971 সালে 30 লক্ষ শহীদ এবং গত 16 বছরে স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সকল আমাদের ভাই বোনরা শহীদ হয়েছেন, সকলকে জানাই আমার এবং আমার চ্যানেলের পক্ষ থেকে লাল সালাম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি এর আগেও বলেছি, এখনও বলি, এগুলো সবই আমার একান্তই মনের কথা, কাকতালীয় মাত্র। কারণ হিসাবে আমি বলেছি, গত 16 বছর দেশে গণতন্ত্র ছিল না, আমরা কথা বলতে পারতাম না। এখন কথা বলতে পারি যেহেতু দেশ স্বাধীন হয়েছে পুনরায়। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আপামর জনগণ যারা আছে, একদম কৃষক থেকে শুরু করে সকলের আস্থার প্রতীক এবং সারা বিশ্বে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম আছে, আমাদের তাদের সন্দেহ নেই। মাঝখানে জেনারেল আজিজের মতো কিছু কুলাঙ্গার বাংলাদেশ সেনাবাহিনীর অনেক ক্ষতি করে গিয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্য থেকে মানুষের আস্থা উঠে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলিতে আবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা, মানুষের বিশ্বাসের প্রতীক হিসেবে সেনাবাহিনী দাঁড়িয়েছে। আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন, সালাম। কিন্তু এর মাঝখানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক কিছুদিন আগে, 2-3 দিন আগে যে একটা সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া হয়েছিল যে 626 জন মানুষকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছিল। আমরা জানতে পেরেছি, শুনতে পেরেছি এবং সেনাবাহিনীর মধ্য থেকেই যে সেখানে ফৌজদারি অপরাধী অর্থাৎ আসামিকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছিল এবং ফৌজদারি আসামিদের পরবর্তীতে তারা আদালতের পুলিশের আইনের মাধ্যমে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সমর্পণ করেছেন। এই বিষয়টাকে আমি স্বাগতম জানাই। তবে ফৌজদারি আসামি কিভাবে ক্যান্টনমেন্টের ভিতরে, ক্যান্টনমেন্টের মতো একটি নিরাপদ আস্থার যে জায়গা, সেখানে ফৌজদারি আসামিরা কীভাবে ঢুকলো, সেই বিষয়টা প্রশ্ন থেকে যায়। তো সম্মানিত সেনাবাহিনীকে আমরা বলবো, আপনারা এমন কোনো কাজ অনুগ্রহ করে করবেন না যাতে আপনারা বিতর্কিত হন। কারণ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ সেনাবাহিনীর যে সুনাম তা অক্ষুণ্ণ থাক, সেটা আমি সাধারণ জনগণ হিসেবে চাই। সুতরাং সেনাবাহিনী ফৌজদারি আসামিকে আশ্রয় দিয়ে কাজটা কতটা ভালো করেছেন সেটা আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখবেন। দ্বিতীয় বিষয়টা, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী হেল্প করে যাচ্ছেন, এজন্য আমরা স্বাগতম জানাই। কিন্তু আমরা দীর্ঘদিন 5 তারিখে এই সরকার, এই স্বৈরাচারী সরকারের পতন হলে আজকে 21 তারিখ পর্যন্ত, আজকে আমি যখন ভিডিওটা করছি তখন 21 তারিখ পর্যন্ত কোনো অভিযান দেখতে পাচ্ছি না। আমরা জানি এই স্বৈরাচারী হাসিনা এই বৈষম্য বিরোধী আন্দোলনকে দমন করার জন্য ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ এবং অন্যান্য বাহিনীদের হাতে অবাধ অস্ত্র দিয়েছেন। কিন্তু আমরা আশা করেছিলাম যে যৌথ বাহিনী কর্তৃক যে অভিযান, সেটা বিলম্ব না করে অবিলম্বে এই অভিযান পরিচালিত হোক, না হলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। এটাও মনে করতেছি যে যৌথ বাহিনীর এই যে অভিযানকে বিলম্ব করার একটা কুচক্রণার অভিপ্রায়াস মাত্র। কারণ হচ্ছে গিয়া, এই বিলম্ব করলে যারা আমাদের বাংলাদেশে যারা খুনি, অপরাধী, গণহত্যায় সহযোগিতাকারী, তারা পালিয়ে যাওয়ার পর্যাপ্ত সময় পাচ্ছে। সুতরাং যৌথ বাহিনীকে আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে অনুরোধ জানাবো,
অবিলম্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হোক এবং তাদের কাছে যে অবৈধ অস্ত্র আছে অস্ত্রগুলোকে জমা নেওয়া হোক, নাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তৃতীয় যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। শুধু আমরা মুখে বলতেছি যে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, স্বৈরাচারের পতন, কিন্তু এখানে যে কত রক্ত ঝরেছে সেটার হিসাব এখনো করা হয় নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে হাজার মায়ের বুক খালি হয়েছে, পুঙ্গ হয়েছে আজীবনের জন্য। আমরা এখন বর্তমান দেখতে পাচ্ছি কারো চোখ চলে গেছে, কারো পা চলে গেছে। তো ইমিডিয়েটলি এদের তালিকা করে অনেক দেরি হয়ে গেছে, এতদিন লাগার কথা না। এটা অন্তত 3 কর্মদিবসের মধ্যে করা উচিত ছিল। কারণ যারা এই অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে, যাদের জীবন বাজি রেখে অতি দ্রুত তাদেরকে, বা যাদের অবস্থা বেশি সিরিয়াস তাদেরকে বিদেশে নিয়ে যাওয়া হোক। আমরা নিচ্ছি, লিস্ট করতেছি, এগুলো বলে টান বাহানা করা আমি মনে করি না সমীচীন। সুতরাং অবিলম্বে এই বৈষম্য বিরোধী আন্দোলনের হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করুন এবং তাদেরকে মুক্তিযোদ্ধাদের যেমন ভাতা দেওয়া হয় এরকম তাদেরকে ভাতা দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং যারা গুরুতর অসুস্থ, পুঙ্গত্ব বরণ করছে, দেরি না করে তাদেরকে অবিলম্বে দ্রুত বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হোক। তৃতীয় যে বিষয়টা আমি আলোচনা করতে চাই, চতুর্থ যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে গণহত্যাকারী হাসিনা বর্তমান ভারতে আছে এবং ভারত থেকে তা এসে বিভিন্ন দেশবিরোধী কাজ করতেছে। আমি বিষয়টা নিয়ে আমি খুবই হতাশ, মর্মাহত। 24 ঘন্টার মধ্যে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে তার কৈফিয়ত চাওয়া হোক, কেন একজন গণহত্যাকারীকে তাদের দেশে আশ্রয় দেওয়া হয়েছে। অবিলম্বে, পারলে তারও আগে তাকে ডেকে এনে, ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে, একটা গণহত্যাকারী শুধু একটা নয় একাধিক গণহত্যাকারীকে ভারতে আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে কীভাবে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে এবং বর্তমান দেশের মানুষের সাথে সে কথা বলে, বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি সামাজিক যোগাযোগের মাধ্যমে সে কথা বলতেছে। বিষয়টা কিন্তু খুবই নগণ্য মনে করে আর কোনো অপপ্রয়াস নাই। আমরা দেখতে পাচ্ছি যে তিনি ওখানে কী করতেছেন। তিনি তার যে নেতাকর্মী অর্থাৎ তার যে গণহত্যায় সহায়তাকারী তাদের সাথে যোগাযোগ করতেছেন। তিনি বিচার বিভাগ দ্বারা ক্রু করার চেষ্টা করেছেন। তিনি হিন্দুদের মাধ্যমে পুনরায় অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছেন। তিনি এরপরে লাস্ট প্রশাসনিক ক্রু সচিবদের মাধ্যমে ক্রু করার চেষ্টা করেছেন বলে আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি। তাহলে এইরকম একজন ষড়যন্ত্রকারী, দেশবিরোধী ষড়যন্ত্রকারী, তার বিরুদ্ধে শুধু গণহত্যা না, বর্তমানে সে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর আছে, সুষ্ঠু আছে, এই দেশ সুষ্ঠু থাক, সুন্দর থাক, সে সেটা চাচ্ছে না। তাহলে সে একজন দেশবিরোধী। তার বিরুদ্ধে শুধু মামলা করলে হবে না, তাকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য এবং তাকে ভারত থেকে অতি দ্রুত বিতাড়িত করতে হবে, না হলে কিন্তু আমাদের দেরি হয়ে যাবে। এবং সে ওখানে বসে যেভাবে উনি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা করে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করা হোক। আজকে দেখলাম ভারত কর্তৃক বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে, ফেনীর পরশুরাম, তারপরে আপনার কি বলে আরও কিছু অঞ্চল, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুরের অঞ্চল অলরেডি পানি নিচে তলিয়ে গেছে। আজকে ইতিহাস পর্যালোচনা করেন, ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না। আর আমি মনে করি এই কাজগুলো শেখ হাসিনা ওইখানে বসে থেকে করাচ্ছে, শেখ হাসিনা ওইখানে বসে বসে এই কাজগুলো করাচ্ছে। আজকে আমাদের সনাতন ধর্মাবলীর ভাইরা কই, যাদের ভিতরে ভারত প্রেম, ভারত প্রীতি থাকে, তাদের কই আমরা দেখতে পাচ্ছি না। এই ভারত যে পানি ছেড়ে দিল, এটিকে আমাদের হিন্দু ভাইদের কোনো অসুবিধা হবে না মনে করেন? কই, তারা তো একবার এখন কোনো স্টেটমেন্ট দিলেন না যে আপনারা পানি ছাড়েন না, পানি ছাড়লে আমরাও মরবো, আমাদেরও অসুবিধা হবে, না খালি মুসলমানের অসুবিধা হবে। তার মানে এগুলো সবই ভণ্ডামি, জাস্ট বিদেশি রাষ্ট্রকে বোঝানোর জন্য যে এইখানে আমাদের অত্যাচার করছে, এই হচ্ছে চেয়েছে। এই অত্যাচারে নিয়ে একটা কথা বলি, আমি তো এখানে আছি, সেখানে আমার কিছু সহকর্মী আছে সনাতন ধর্মের এবং আশেপাশের কিছু সনাতন ধর্মের, তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কি নিজে আক্রান্ত হয়েছেন? কয়ে না। আপনার আশেপাশে? আমার আশেপাশে হয় নাই, কিন্তু অনেক জায়গায় হয়েছে। আমি তাদেরকে প্রশ্ন করলাম যে অনেক জায়গায় কোথায় হয়েছে, স্পেসিফিক করে বলেন তো।
না এখানে না, মানে অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায়, কিন্তু স্পেসিফিক করে কেউ কোনো উদাহরণ দিতে পারে নাই। তার মানে যা ঘটেছে তার চেয়ে অতিরঞ্জিত করে গুজবের মাধ্যমে এগুলোকে প্রচার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সকল গুজব যারা করতেছে সনাতন ধর্মাবলীর ভিতরে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে আনা হোক, যাতে এই গুজবগুলো বন্ধ হয়ে যায়। এরপরের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি কালকে দেখলাম যে 71 টেলিভিশন, স্পেসিফিক নাম বলে দিলাম, 71 টেলিভিশন, আরও 2-1টা টেলিভিশন, আমি এখানে আর বাকিগুলোর নাম বললাম না, তারা তাদের পত্রিকার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে প্রচার করতেছে যে 5 তারিখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে গেছে। আসলে সে যে পালিয়ে গেছে এই কথাটা কেউ প্রকাশ করতেছে না, যে সেই গণহত্যাকারী 5 তারিখে পদত্যাগ করে পিছনের দরজা দিয়ে ভারতে পালিয়ে গেছে, এই কথাটা গণমাধ্যম প্রকাশ করতেছে না। আমি ধিক্কার জানাই ওই সকল গণমাধ্যমকে, ওই সকল সংবাদ মাধ্যমকে, যারা এখনও তাদের বুকের ছাতিটাকে 56 ইঞ্চি করতে পারেন নাই। তারা এখনও স্বৈরাচারী হাসিনার, খুনি হাসিনার তোষামতকারীরা ব্যস্ত আছেন। ওই সমস্ত টেলিভিশনকে সাবধান করে দিতে চাই এবং বলতে চাই, আপনারা সঠিক তথ্য প্রচার করুন, তাহলে আপনাদের জনগণ, ছাত্র সমাজ আপনাদের পাশেই থাকবে। এবং পরিশেষে আমি আরেকটা কথা দিয়ে শেষ করতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন সকলেরই অত্যন্ত সুনাম আছে, সৎ, ধার্মিক, প্রত্যেকেরই একটা আছে আমাদের সমাজে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা সাহসের সাথে কাজ করেন। আমরা ভারতকে যেভাবে ছাড় দিচ্ছেন, আপনারা ভারতকে এখনও চিনতে পারেন নাই আমার মনে হচ্ছে। নাহলে এই যে হাসিনা এতগুলা বিচার বিভাগ দ্বারা ক্রু, হিন্দুদের দ্বারা মাধ্যমে ক্রু, প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে ক্রু করতে চাইল, এবং সাম্প্রতিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে তারা এই তার নেতাকর্মীদেরকে উস্কানি দিচ্ছে, আপনারা আন্দোলন চালিয়ে যাবেন, আপনারা এই করবেন সেই করবেন। এরপরেও আপনারা কেন সেই ভারতের রাষ্ট্রদূতকে ডেকে কেন তার বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন না, তার কাছে কৈফিয়ত চাচ্ছেন না, আমি বুঝতে পারতেছি না। সর্বশেষ আরেকবার, এই বৈষম্য বিরোধী আন্দোলন শুধু বৈষম্য বিরোধী মুখে বললে হবে না, এর যে মূল স্তম্ভ, মূল কথা, সেগুলো আপনারা মনে ধারণ করবেন যে এই স্বৈরাচারী হাসিনাকে বিদায় দেওয়ার জন্য গত 15 বছর 16 বছরে যারা অনেক জীবন ঝরে গেছে, সেগুলো বাদ দিলাম, কিন্তু এই গত 1 মাসের ভিতরে যেতগুলো জীবন ঝরে গেছে, মানুষ পুঙ্গত্ব বরণ করছে, তার কোনো চোখ নাই, কারো পা কেটে ফেলতেছে, কারো হাত কেটে ফেলতেছে, তাদের শরীরে এখনও বুলেট ভিতরে আছে, যেটা অপারেশনের মধ্যে বের করতে পারতেছে না। তাহলে কীরকম একটা ভয়ঙ্কর অবস্থায় এই বৈষম্য বিরোধী আন্দোলনটা সাকসেস হয়েছে। সেই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সেই আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে যারা, সকলকে আমার এবং আমার এই চ্যানেলের পক্ষ থেকে, আমি মনের অন্তঃস্থল থেকে দোয়া করি, আল্লাহ তুমি এদেরকে শহীদের রাস্তা দান করো এবং তাদেরকে সকলকে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলকেই ধন্যবাদ। পরিশেষে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।